আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলে আমি রনি কিন্তু উঠাই নিয়ে আসবো, আর আপনার মেয়েকে আমি ওই অন্য জায়গায় সংসার করতে দিব না, যেভাবে হোক সংসার ভাঙবো। আমার মেয়ে যখন ওর সাথে সম্পর্ক কি ভালোবেসে বিয়ে করছি, অনেক সাধনা করে ভালোবেসে 2 4 5 বছর ভাইরাল হওয়ার জন্য রনির নামে বদনাম ছড়িয়ে তুমি ভাইরাল হতে চাচ্ছ, বিষয়ে তুমি কি বলো? এগুলো সম্পূর্ণ একটা ফাও কথা। ঠিক আছে, তার নামে আমি যে অভিযোগগুলো করছি, শোনো, যা হইছে হইছে, বাদ দাও। যা গেছে এগুলা মাথায় নিও না। যা ঝড়ঝাপটা আসছে এটা তো কপালে যা ছিল তা হয়ে গেছে। এগুলা নিয়ে এখন আর মন খারাপ করবা না, এগুলা নিয়ে কিছু ভাববাও না। কথা বলার স্বাধীনতা যদি স্বাধীনতা হয়, কালকে যে আপনাকে থাপ্পড় মেরেছে এটাও স্বাধীনতা, যদিও আমি এই থাপ্পড় মারার বিপক্ষে, কারণ আপনাকে মারা উচিত ছিল জুতা দিয়া। এদেশে একটা গণতান্ত্রিক সরকার আছে বিধায় শান্তাদের। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে শান্তা ফারজানা যে থাপ্পড় খেয়েছেন সেটিকে কেন্দ্র করে আইনজীবীর একটি বক্তব্য শোনাতে চাই, যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। তো দর্শক, ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। আপনার কথা বলার স্বাধীনতা যদি স্বাধীনতা হয়, কালকে যে আপনাকে থাপ্পড় মেরেছে এটাও স্বাধীনতা, যদিও আমি এই থাপ্পড় মারার বিপক্ষে, কারণ আপনাকে মারা উচিত ছিল জুতা দিয়া। এদেশে একটা গণতান্ত্রিক সরকার আছে বিধায় শান্তাদের মতো মানুষ এখনো টিকে আছে, আদারওয়াইজ শান্তাদের মতো মানুষ স্রোতের বানের জলে ভেসে যাওয়ার কথা। দেখুন, বক্তব্যটা খুব স্পর্শকাতর, কিন্তু তারপরে আপনাকে বলছি আপনার প্রশ্নের জবাবে, শান্তা কে দেশের? হুইজ শান্তা? আমি যতদূর জেনেছি ওরা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা সমবায় সমিতি করেছে, এটাকে এখন একটা রাজনৈতিক দলের স্ট্যান্ড দেওয়ার চেষ্টা করছে। শান্তা 24-এর পর থেকে দেখেছি শান্তাকে চরম উদ্ধত্যপূর্ণ বিভিন্ন প্রকার বক্তব্য, গণমাধ্যম বলবো কিনা জানি না, তথাকথিত কিছু ইউটিউবারদেরকে নিয়ে তিনি সবসময় একটা পরিমণ্ডলের মধ্যে থাকেন। বেশ কিছুদিন আগে আমি দেখেছি শান্তাকে কল্পিত জুলাই স্মৃতি স্তম্ভ তৈরি করে সেখানে তিনি জুতো দিয়ে পিটাইছেন। এই সাহসগুলো শান্তার মতো মানুষদের কেন হয়েছে জানেন? এদেশে একটা গণতান্ত্রিক সরকার আছে বিধায় শান্তাদের মতো মানুষ এখনো টিকে আছে, আদারওয়াইজ শান্তাদের মতো মানুষ স্রোতের বানের জলে ভেসে যাওয়ার কথা। আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, বিগত 17 বছর যখন এদেশে একটা রেজিম বাংলাদেশের মানুষের বুকের উপরে জগদ্দল পাথরের মতো চেপেছিল, তৎকালীন সময় শুধুমাত্র মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ যদি একটা কথা বলতো, তাকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের যে অঙ্গ সংগঠন যারা ছিল তারা তাদেরকে মেরেছে, মব তৈরি করেছে, আদালতের হাতে তুলে দিয়েছে। শুধু তাই নয়, বিচারের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন টিচারের সাজা হয়েছে, তিনি বঙ্গবন্ধুকে কটূক্তি করেছিলেন তাদের ভাষায়, তার সাজা হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ ঠিক ওই সময় একজন হিন্দু ছেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার পরেও অত্র আদালত থেকে, এই সাইবার ট্রাইব্যুনাল ঢাকা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এখন এই কথাটা এটার সাথে রিলেট করার জন্য আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা আছে দেখে শান্তাদের মতো মানুষ এখন পর্যন্ত টিকে আছে। এই সরকারকে বদনাম করার মতো সুযোগ সুবিধা আছে, সরকারের সমালোচনা করার একটা বিষয় আছে, কিন্তু আপনাকে আপনার লিমিট মানতে হবে। 24-এর গণ আন্দোলন নিয়ে তিনি বলেছেন এটা একটা জনগণের ফাত্রামি, ছাত্রদের ফাত্রামি, অ্যাজ ওয়েল অ্যাজ লাঠিসোঁটা নিয়ে উন্মাদনা, এই টাইপের কিছু কথা বলেছেন। আবু সাইদের লাশকে তিনি কবর থেকে উত্তোলন করে তারপরে তাকে জনগণের সামনে পোস্টমর্টম করতে বলেছেন। শান্তা কিন্তু কোনোদিন বলেন নাই যে শেখ মুজিবুর রহমানের লাশ কবর থেকে তুলে অথবা জিয়াউর রহমানের লাশ কবর থেকে তুলে তারপরে পোস্টমর্টমের কথা, এইটা উনি বলেন নাই। এর কারণ হচ্ছে 24-কে যদি কোনো কারণে কলঙ্কিত করা যায়, 24-কে যদি কোনো কারণে প্রশ্নবিদ্ধ করা যায়, 24-এর গায়ে যদি কোনো আঘাত দেওয়া যায়, 24-কে যদি কলঙ্কের মধ্যে ফালানো যায়, তাহলেই শান্তারা তার সবচেয়ে বেশি বেনিফিটেডটা হবেন। এই শান্তা এবং তার স্বামী, আপনি জানেন প্রেস ক্লাবের আশপাশে তাদেরকে বাটপার নামে সবাই চিনে, সাংবাদিক সমিতির থেকে আমার পাওয়া তথ্য, তাদেরকে বাটপার নামে সবাই চেনে। এর বাইরের একটা বক্তব্য, সেটা হচ্ছে যে 24-এ সবচেয়ে বেশি যদি তর্কের খাতিরে ধরে নেন, 24-এ সবচেয়ে বেশি যে মানুষগুলো জীবন দিয়েছে এদেশের মানুষকে মুক্ত করার জন্য, ফ্যাসিস্ট আমল থেকে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের স্বাদ দেওয়ার জন্য যারা মুক্ত হয়েছেন, তারা কি ঘটনাকে ছেড়ে দিবেন? আপনি আবু সাইদ সাহেবকে, শহীদ আবু সাইদকে আপনি বলতেছেন গাদ্দার। আপনাকে যদি এদেশের মানুষ বলে যে আপনি অন্য একটা দেশের এজেন্ডা বাস্তবায়ন করছেন, তখন আপনার গাত্রদাহ হবে না? আপনার কথা বলার স্বাধীনতা যদি স্বাধীনতা হয়, কালকে যে আপনাকে থাপ্পড় মেরেছে এটাও স্বাধীনতা, যদিও আমি এই থাপ্পড় মারার বিপক্ষে, কারণ আপনাকে মারা উচিত ছিল জুতা দিয়া।
আপনাকে থাপ্পড় দিয়ে ওর হাতে হাত নষ্ট করেছে। এনিওয়ে, বাস্তব যেটা কথা সেটা হচ্ছে যে এই ঘটনা নিয়ে একটা মামলাও হয়েছে, অথবা অভিযোগ হয়েছে। মামলা তদন্ত চলমান, তদন্তে বেরিয়ে আসবে আসলে কার দোষ কার গুণ। কারণ আমরা যতটুকু ক্যামেরার সামনে দেখেছি এর বাইরে আসলে বক্তব্য দেওয়ার সুযোগ নাই। তবে যে কাজটা করেছে, থাপ্পড় মারাটা ঠিক হয়নি, এই ব্যক্তিগত রাইট টু মুভমেন্ট, এটা আমি বলবো না যে এটা খুব ঠিক হয়েছে। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা প্রভোকেশনের মাত্রা থাকে। আপনি একজন মানুষকে উত্তেজিত করবেন, আপনি তার সফট কর্নার নিয়ে কথা বলবেন, আপনি তার অস্তিত্বকে অস্বীকার করতে চাইবেন, সে তো আমি আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলে আমি রনি কিন্তু উঠাই নিয়ে আসবো, আর আপনার মেয়েকে আমি ওই অন্য জায়গায় সংসার করতে দিব না, যেভাবে হোক সংসার ভাঙবো। আমার মেয়ে যখন ওর সাথে সম্পর্ক করে, রনির সাথে যখন সম্পর্ক ছিল, যখন ফেসবুকে সম্পর্ক ছিল, তখন আমি এগুলো জানতাম না। যখন আমার মেয়ের অন্য দিক থেকে ছেলে, ভালো ভালো ছেলের ঘর আসে, তখন মেয়েকে বললাম যে তুমি সামনে, ও সামনে যায় না, ও বিয়ে করতে চায় না। কেন বিয়ে করতে চাও না? যখন চাপ দিলাম তখন ও বলতেছে যে আমার একটা ছেলে পছন্দ আছে, তুমি একটু ছেলের সাথে কথা বলো। ছেলের সাথে কথা বলাই দিল। ওই ছেলে আমারে বলতেছে যে সালাম দিল, সালাম দিয়ে কথা বললো। কথা বলার পরে বলতেছে যে আন্টি আপনি, তখন আমরা ডাইরেক্টলি আম্মু বলে ফেলছি, মানে বিয়ে কিন্তু হয়ই নাই, তাতে আম্মু বলছে যে আম্মু আমি আপনার একটা কথা বলি, আমি আপনার ছেলের মতো, আপনি আমাকে, আপনার একটা ছেলে আর আমাকে ছেলের মতো দেখবেন, আপনি সারা জীবন আমাকে মেয়ের জামাই হিসেবে দেখবেন না। তা আমি বললাম তো তোমার সাথে তো আমার মেয়ে বিয়ে দিনই, আবার তোমার জামাই কিভাবে বানাইলাম? জামাই তো হইলেই না, আগে হয়েও তারপরে দেখা যাক। পরে বলতেছে যে না, আমার কাছে যদি আপনার মেয়ে বিয়ে না দেন তাহলে অন্য জায়গায় বিয়ে দিলে আমি কিন্তু আপনার মেয়ের উঠাই নিয়ে এসে বলবো। রনি বলতেছে যে আমি আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলে আমি রনি কিন্তু উঠাই নিয়ে আসবো, আর আপনার মেয়েকে আমি ওই অন্য জায়গায় সংসার করতে দিব না, যেভাবে হোক সংসার ভাঙবো। তা আমার ভিতরে একটা ভয় যে সম্পর্ক আছে, মেয়েও পছন্দ করে ছেলেও পছন্দ করে, এখন যদি আমি এটা মাইনা না নেই তাহলে আবার হয়তো বা অনেক কিছু হইতে পারে। তখন আমি একটা ওকে প্রশ্ন করলাম যে শোনো, আমার মেয়ে তো বিলাসিতার ভিতরে বড় হয়েছে, তা এখন তুমি তো কিছু করো না, তুমি তো বেকার, তাহলে তুমি তো মেয়েকে বিয়ে করলে হয়তো বা তুমি ওর সমস্ত দায়িত্ব পালন করতে পারবা, তখন কি করবা? তখন ও আমার একটা সুন্দর উত্তর দিল যে এখন হয়তো আমার সামর্থ্য নাই, কিন্তু আমার পরবর্তীতে সামর্থ্য হতেও পারে, হইলে আমি অবশ্যই আমার মন মতনে চেষ্টা করবো ওকে পূরণ করার জন্য, ওর আশা পূরণ করার জন্য। আমি বললাম না, ছেলে তাহলে জ্ঞান বুদ্ধি ভালো আছে, কথাটা সুন্দর মতো উত্তর দিছে। আচ্ছা যাক, হইলো। তারপর ওর বাবা মাকে আমি বললাম তো বাবা মার সাথে কথা বলতে বললো। পর ওর বাবা কথা বললো ফোনে, আমি একমাত্র মনে করলেন আমাকে বললো, মেয়ে বললো যে ফোন দেওয়ার, বাবা নাকি ওই যে কন্ট্রাক্টারে কাজ করতো কোন জায়গায় যায়, তখন ওই বাবার নাম্বারটা মানে আমাকে দিছে ফোন করার জন্য, ওনার বাবা ব্যস্ত, তখন আমি নিজেই ফোন দিছি। উনি একবার ওনার মায়ে ফোন দিছে, প্রথম ফোন দিয়ে আমার সাথে কথা বলছে, তখন বলছে ওনার মা বলতেছে যে আমি একটু ভয় পাই, আপা আপনি একটু আমার হাজবেন্ডের সাথে কথা বলেন। পর নাম্বারটা দিছে, পরে আমি ফোন দিছি যে ভাই আপনার ছেলে তো এরকম করতেছে, আমার মেয়ের বিয়ে করতে চায়, তা আপনি কি বলেন? পরে ওনার বলে ঠিক আছে, আমার মেয়ের ছেলে যদি পছন্দ করে তাহলে আমি যাবো, যাই দেখি। আচ্ছা আপনি আসেন। পরে আমার বাড়িতে আসলো, দেখাশোনা হইলো, দেখাশোনা হওয়ার পরে বিয়ের তারিখ ঠিক করলো, বিয়ে হইলো। একমাত্র বিয়ের ভিতরেই মানে শুরু হয়েছিল বিয়ের দিনই গ্যামজাম। কি নিয়ে গ্যামজাম? নাকফুল ওনারা আনতে পারে নাই, নাকফুল নিয়ে গ্যামজাম বাজলে একমাত্র মোটামুটি একটু ঝগড়াঝাটি হইলো বিয়ের ভিতরে। ঝগড়াঝাটি হওয়ার পরে ও নাকফুল দিয়ে মানে বিয়ে করায় নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওর পরে ওই দিন যেদিন নিয়ে গেছে ওই দিনই মনে করলেন যে সবকিছু ঠিক, পরের দিন আসে। এরপর থেকে উনি খালি আমার উপরে মানে অনেক রাগ, আমাদের উপরে অনেক রাগ, কোনোদিন আমাদের সাথে ঠিকমতো কথা বলতো না ওনার বাবা মা, কোনোদিন আমাদেরকে ওদের বাসায় যাইতেই বলতো না, আমরাই শুধু বলতাম। তবে আমার দিক থেকে আমি যতটুকু পারি, বিয়ে কন, পুতুরা কন, এই আরেকটা পুতুরা যে বিয়ে করছে ওর বোনার বই কন, আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু সামর্থ্য অনুসারে আমি ওদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করছি। তাকে ভালোবেসে বিয়ে করছি, অনেক সাধনা করে ভালোবেসে 2, 4, 5 বছর ভাইরাল হওয়ার জন্য রনির নামে বদনাম ছড়িয়ে তুমি ভাইরাল হতে চাচ্ছ, এই বিষয়ে তুমি কি বলবো? এগুলো সম্পূর্ণ একটা ফাও কথা, ঠিক আছে? তার নামে আমি যে অভিযোগগুলো করছি সেগুলো সবগুলোরই যুক্তিযুক্ত কারণ আছে, সবগুলোরই প্রুফ আসছিল, সে নিজেও স্বীকার করছে। সে কিন্তু দেখবেন একটা ইন্টারভিউতে দিছে, সে বলছে এখন নিচ্ছি না, তরনারিতে বা যে এরকম সমস্যাগুলো যার ছিল এগুলো সবগুলোই সত্যি কথা। আর ভাইরাল হওয়ার যে বিষয়টা, যে আমি যদি ভাইরাল হওয়ার নেশায় যদি আসতাম, সে যখন শুরু থেকে আপনাদের সাথে কাজ করে তখনই কিন্তু আমি আসতে পারতাম, এসে কিন্তু মানে পরিচয় না দিয়ে আপনার সাথে কাজ করে আমি ভাইরাল হইতে পারতাম কিনা? কারণ আপনারা তো আমাকে শুরু থেকে দেখছেন, হয়তো বা ক্যামেরার বাহিরে দেখছেন, কিন্তু আমি যদি চাইতাম তার সাথে শুরু থেকে ওইভাবে কাজ করে ভাইরাল হতে পারতাম। আমার নতুন করে এইভাবে এসে আমার নিজের হাজব্যান্ডকে এক্সপোজ করে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন ছিল না। সে আমাকে এই পরিস্থিতিতে দাঁড়াতে বাধ্য করছে, এক পর্যায়ে না পেরে আমি এখানে আসছি। আমি মেন্টালি ডিপ্রেস ছিলাম, ফ্রাস্ট্রেটেড ছিলাম, তো আমার মাথায় কোনো কিছু আসতেছিল না। আমি দেখতেছিলাম তার কোনো অনুশোচনা নাই যে আমি চলে আসছি, আমার প্রতি তার কোনো টান নাই বা তার কোনো মায়া নাই। সে একটা ভিডিওতে এরকমও বলছে যে আমার প্রতি তার কোনো মায়া নেই। তো যখন দেখলাম এগুলো নিতে পারতেছিলাম না, সেই টাইমে আইসা তারপরে আমি মিডিয়াতে জানাইছি। এখন রনির সাথে তোমার একটু কথার কাটাকাটি হয়েছে বা গ্যাঞ্জাম চলে, তুমি আলাদা আসো, রনি আলাদা আছে, তো বা যাই হোক একসাথে হলো, যেটাই হলো, তোমার প্ল্যান আছে কিনা যে তুমি আসলে মিডিয়া জগতে ঢুকবা, ভিডিও বানাবা, মিউজিক ভিডিও করবা কিংবা ব্লগ করবা? না, এই ধরনের কোনো প্ল্যান তো আমার নাই। তবে জানি না উপর আল্লাহ কি করে, বলতে পারি না, ভবিষ্যৎ তো আমি বলতে পারি না, আল্লাহ ভালো জানে। তোমার চিন্তা ভাবনা নেই?
না, আমার এরকম কোনো চিন্তা ভাবনা তাহলে এখন তুমি যে ভাইরাল হইলা, মানে তো অনেকে বলে তুমি ভাইরাল হওয়ার জন্যই করতে আসছো, তো তো এই জিনিসটা তুমি কিভাবে দেখো? ওই যে বললাম ভাইরাল হওয়ার জন্য যদি করি তাহলে এরপরে তো হচ্ছে আমি তো অনেক আগেই ভাইরাল হতে পারতাম। নতুন যখন যে কাজ করে, যখন সে ভাইরাল হয়েছে তখনই একটা চরিত্র ধরে তার সাথে বসে ভাইরাল হতে পারতাম। তার সাথে অন্যান্য মেয়েরা আইসা টিকটক ভিডিও বা অন্যান্য ভিডিও বানায় ভাইরাল হয়েছে না, তাহলে আমিও তো পরিচয় না দিয়ে ওইভাবে ভাইরাল হতে পারতাম। তা আমার তো এই ধরনের ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই। মানে হয়তো 2 দিন পরে আমরা দোয়া করি সবাই তুমি রনির সংসারে যাবা, রনি যদি তোমাকে পরবর্তী তোমার সাথে নিয়ে আসলে ভিডিও করতে চায়, মিডিয়া যখন ঢুকতে চায়, তখন তুমি আসলে ইনভলভ হবে কিনা? এটা আসলে তো ভবিষ্যৎ বলতে পারবো না আমি। যদি হয় তাহলে তো আপনারা দেখতে পাবেন, আর যদি না হয় সেটাও আপনারা দেখতে পারবেন। আসলে ভবিষ্যৎ তো বলার মানে অধিকার নাই, মানে তোমার চাওয়াটা, এই মুহূর্তের চাওয়াটা, না, আমি এরকম কোনো কিছু চাই তোমার ইচ্ছা নাই? না। না, না, যেহেতু রনি অন্য অন্য মেয়েদের সাথে ভিডিও বানায়, সেটা না করে তোমার সাথে করে, সেটা তো আমরা মনে করি প্লাস পয়েন্ট। আপাতত এগুলো নিয়ে কোনো চিন্তা করতেছি না। তোমার এখন চিন্তা ভাবনা কি, মানে তুমি কবে যাবার রনির কাছে? সেটা তো আমি জানি না, সেটা তো সে জানে। আমি তো তাকে বলছি, সে তার ফ্যামিলি নিয়ে আইসা কথা বলে বৈশা কথাবার্তা বললে তারপরে আমি অবশ্যই সে নিতে আসলে আমি যাবো। আমি যাবো না কেন? মানে রনির সাথে তোমার যাওয়ার ইচ্ছা আছে তো? হ্যাঁ, অবশ্যই। তাকে ভালোবেসে বিয়ে করছি, অনেক সাধনা করে ভালোবেসে 2, 4, 5 বছর সংসার মানে করি না, এখন 5 বছরও সংসারের বয়স নাই, 3 বছর 4 বছর হয়েছে। তো ভালোবেসে তারপরে বিয়ে শাদী করছি, যখন সে কিচ্ছু ছিল না, সে বেকার ছিল। সে ভাইরাল হয়েছে শুক্র 8 দিন। সে তো নতুন না, এমন না যে সে আরো 5 বছর ধরে ভাইরাল। সে ভাইরাল হয়েছে মাত্র শুক্র 8 দিন। যে সে যখন ভাইরাল না, কিছুই না, জাস্ট পড়াশোনা করতো, তখন তার সাথে আমার বিয়ে শাদী হয়েছে। তো এখন এই পর্যায়ে এসে সে ভাইরাল হয়েছে, এই জন্য হয়তো অনেকে বলতে পারে যে স্বামী ভাইরাল হয়েছে, এখন বউ ভাইরাল হওয়ার জন্য আসছে। কিন্তু আসলে এই ধরনের কোনো কিছুই না। আর তার সে কাছে যাবো না কেন? অবশ্যই তার কাছে যাবো। সে ভালো হলে অবশ্যই তার কাছে যাবো। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।